যেমন 61-র মধ্যে 40 পাই, এখানে 39-এর মধ্যে 18 পাই। এই তালিকাটাও আমরা মহামান্য আদালতের কাছে পেশ করি। এছাড়া আমরা প্রথমে বলেছিলাম 771 জন 11-12-এ দেখুন ওএমআর ইস্যু আছে। আমাদের নজরে পড়ে আরও একজন মানে একটা মামলার পরিপ্রেক্ষিতে চাকরি পেয়েছেন। এখন মামলার পরিপ্রেক্ষিতে চাকরি পেয়েছেন, তাকে আমরা সুপারিশপত্র দিয়ে দিয়েছি, খেয়াল হয়নি, কিন্তু তারও ওএমআরে অসঙ্গতি আছে। সেজন্য আমরা একটা রিভিউ পিটিশন ফাইল করেছি। রিভিউ পিটিশনটা অবশ্য আদালতে আসেনি এখনো, যে এটা আমাদের ভুল যে আমরা মহামান্য আদালতের কাছে আগে এই তথ্যটা আনিনি, বা যখন অ্যাকচুয়ালি মামলা হয়েছে তখন তথ্যটা ছিল না, কিন্তু সুপারিশপত্র দেওয়ার আগে আমাদের আরও সতর্ক থাকা উচিত ছিল। তা সুতরাং এটা আমরা অনারেবল স্পেশাল বেঞ্চের কাছে পেশ করি যে এরকম একজন আছেন যিনি ওএমআর তার অসঙ্গতি আছে, তিনি মামলা করে সুপারিশপত্র পেয়ে গেছেন, চাকরিও হয়তো করছেন, কিন্তু তার পরবর্তীকালে আমাদের দেখেছি যে ওএমআরে অসঙ্গতি আছে। অর্থাৎ এই অ্যাডিশনাল তথ্যটা আমরা দিই। এছাড়া যেটা আরও দিই সেটা হচ্ছে এই যেটা আমি বললাম, অনারেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অর্ডারে অনেকের চাকরি সরাসরি বাতিল হয়েছিল। সেই সংখ্যাটা 2021-এর শেষ থেকে এই রায় হচ্ছিল। তার ভিত্তিতে আমরা ডিআইদের চিঠিও পাঠিয়েছিলাম 21 সালে। পরবর্তীকালে 2022-এর একদম গোড়ার দিকে ফেব্রুয়ারি মাসে 9 ফেব্রুয়ারি আর 15 ফেব্রুয়ারি সম্ভবত ওই গ্রুপ সি এবং ডি 573 জন গ্রুপ ডি এবং 350 জন গ্রুপ সি এদের নিয়োগ সরাসরি মহামান্য আদালত, যেটা বললাম, সরাসরি বাতিল করেন। এবং তার আগে যে আমরা ডিআইদের কাছে তখনকার যে পরিসংখ্যান অনুসারে যে আমরা চিঠি পাঠিয়েছিলাম, সেই চিঠি মহামান্য আদালতের রায়, এটা কিন্তু আমরা এই 5ই জানুয়ারির হলফনামায় আমরা পেশ করি। অর্থাৎ আমরা এখনো পর্যন্ত আমরা 3টি এফিডেভিটে 9-10, 11-12, গ্রুপ সি, গ্রুপ ডি, যে দুটো বেসিক ইস্যু, বড় ইস্যু, অর্থাৎ ওএমআরে অসঙ্গতি এবং র্যাঙ্ক জাম্পিং, এটা পেশ করা হয়েছে আদালতের কাছে। তবে এই সবই যেটা 28শে সেপ্টেম্বর যে মানে আমার সিবিআই এর রিপোর্ট যেটা জাস্টিস গঙ্গোপাধ্যায়ের অর্ডারে আছে, তার মধ্যে এই সংখ্যাগুলো কম বেশি সবই আছে, অনেকটাই মিলে যাবে। তার মধ্যে কিছুটা আমাদের তথ্য, কিছুটা অবশ্যই ওরা ওএমআরের যে তথ্য দিয়েছেন। এছাড়া অতিরিক্ত আমরা যেটা দিয়েছি অবশ্যই সেটা হচ্ছে এটা আমরা দিয়েছি ওই 20শে ডিসেম্বরের এফিডেভিটের সঙ্গেই। 20শে ডিসেম্বর, এটা আলাদা করে বলছি কারণ এটার কেসটা একটু আলাদা। 3-8-20 এটাও স্বতঃপ্রণোদিত হয়ে আমি মহামান্য আদালতকে জানিয়েছিলাম যে 3রা আগস্ট 2020 এক্সপায়ারি অবশ্যই তখন হয়ে গেছে। তখন আমাদের 8th ফেজ কাউন্সেলিং বলা হয়, আমাদের কিছু ক্যান্ডিডেটের রেকমেন্ডেশন দেওয়া হয়েছিল। সেটা এক অর্থে অবশ্যই নিয়ম বহির্ভূত, কারণ পোস্ট এক্সপায়ারি, কিন্তু স্ট্রিক্টলি অন মেরিট। এবং এইটার ক্ষেত্রে যেটা দেখা যায় যে পরবর্তীকালে অনেকে মামলাও করেন যে আমরা এসএমএসে ডাকা হয়েছে, আমরা এসএমএস পাইনি, আসতে পারিনি, ইনফরমেশন পাইনি, যেহেতু ওয়েবসাইট নোটিফিকেশন ছিল না। এটা পরবর্তীকালে বেশ কয়েকজন মামলা করেন। তার মধ্যে একটি মামলা, মানে দুটি মামলা এই সদ্য 2023-এর আগস্ট মাসে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এটার একটা সমাধান হয়। অর্থাৎ মাননীয় বিচারপতি মেনে নেন যে স্ট্রিক্টলি অন মেরিট, ঠিক আছে পোস্ট এক্সপায়ারি, বাট স্ট্রিক্টলি অন মেরিট তারা হয়তো আগেই পেতে পারত, যে কোনো কারণেই হোক পায়নি। কিন্তু যেহেতু মেরিট কম্প্রোমাইজ করা হয়নি, আমরা সেই বিস্তারিত তালিকা তুলে দিই যে কতজনকে ডাকা হয়েছিল এবং তাদের যে কোনো মেরিটে কোনো র্যাঙ্ক জাম্পিং বা কোনো ইস্যু ছিল না, এইটা আমরা জানিয়ে দিই। এটা ডাকা হয়েছিল 184 জন, নিতে এসেছিলেন 127 জন, 2 জন আরও চাকরি পেয়েছেন। নামগুলো আমি বলছি না, নাম বলাটা প্রেস কনফারেন্সে সমীচীন নয়, আপনারা খোঁজ নিয়েই জানতে পারবেন। আগস্ট মাসে মানে আদালতের নির্দেশেই ওই ইস্যুতেই চাকরি পেয়েছেন। কিন্তু আমার মনে হয়েছিল যে এটা মহামান্য আদালতের গোচরে আনা কর্তব্য, কারণ স্ট্রিক্টলি অন মেরিট বাট পোস্ট এক্সপায়ারিটা হতে পারে যে তো একটা নিয়ম বহির্ভূত ব্যাপার, সুতরাং এটা জানানো উচিত। এটা 9-10-এর ফলে এইটা আমি আলাদা করে বললাম যে
মানে 27 জন, পরবর্তীকালে আরও মামলা করে পেয়েছেন, হয়তো আরও 2-3 জন পেয়েছেন, 27 জন, তারপরে আরও মামলা করে 2-3 জন পেয়েছেন। তো এই সংখ্যাটা হয়তো 130 হবে। কিন্তু এদের এই 184 জন যাদের ডাকা হয়েছিল প্রত্যেকেরই আমরা নাম দিয়ে দিয়েছি, নাম, রোল নাম্বার ইত্যাদি আমরা মহামান্য আদালতের কাছে পেশ করেছি। তা আমরা আমাদের তরফ থেকে এইটুকু করেছি, অর্থাৎ আমাদের চোখে যা পড়েছে, যেগুলো আমরা কংক্রিট তথ্য হিসাবে দিতে পারি, সেটা আমরা মহামান্য আদালতের কাছে পেশ করেছি। ফলে সেটা মহামান্য আদালত, অনারেবল কোর্টের প্রেরোগেটিভ, তিনি সন্তুষ্ট হননি অবশ্যই, কারণ যখন অবজারভেশন আছে, পর্যবেক্ষণ আছে, যে আরও সহযোগিতা উনি প্রত্যাশা করেছিলেন। আই রেসপেক্ট কোর্টস ভিউ, কিছু বলবার নেই। কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন যে প্রচার হচ্ছে, যে বলছেন অনেকে যে এসএসসি কোনো তথ্য দেয়নি, সেই কথাটা ঠিক নয়। অর্থাৎ আমরা এই তথ্যগুলো দিয়েছিলাম। সুতরাং এটাই আমার বক্তব্য। এর জন্য মোট সংখ্যাটা আপনারা একটু যোগ করে নিন প্লিজ। আমি তা মোটটা যোগ করে আর এনেছি বলে মনে হয় না। এটা হবে কত, 5300 মতন বোধ হয় হবে, 5000 একটু বেশি। আপনি প্লিজ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কি ধরুন ওই শেষটা ক্ষেত্রে যেটা বলেছি, যে ডিআইজির কাছে চিঠি গেছে এবং মহামান্য আদালতের নির্দেশ কপিটা দিয়ে দিয়েছি। ওর থেকেই তো স্পষ্ট, ওরা ডিআইজির কাছ থেকে মানে ইচ্ছা করেই জেনে নেওয়া যায়, আমরা তথ্যগুলো স্পষ্ট দিয়ে দিচ্ছি। এরকমই হবে, আপনারা একটু যোগ করে নিন। হ্যাঁ, আমরা দেখুন, এই যে আমি শুনি বললাম প্রথমে কোটানকোট অযোগ্য, প্রত্যেকে সমান অযোগ্য নাও হতে পারেন। আমরা বিতর্কিত বা ডিসপিউটেড বলতেই পারি। যেমন 3-8-20 কথা বললাম, একটি এজলাসেই মানে মহামান্য কলকাতা হাইকোর্টেই তো একটা বেঞ্চে এদের মধ্যে খুব সম্প্রতি 2 জন চাকরি পেয়েছেন। সুতরাং এদের ব্যাপারটা একরকম, আর যারা কোনো মেধা তালিকায় নেই চাকরি পেয়েছেন তাদেরটা নিশ্চয়ই আরেক রকম। কিন্তু বিতর্কিত 5300 জন, তাদের মধ্যে একদম ক্লিয়ারলি যে যাদের আমরা অযোগ্য চিহ্নিত করতে পারি তাদের সংখ্যাটাই বেশি। কিন্তু এরকম যারা 127 বা 30 জন চাকরি পেয়েছেন 3-8, বা যে 33টা আমরা 11, 9, 10 ক্ষেত্রে বাতিল করিনি ওএমআরে, যে ওএমআরে হয়তো 1-2 নম্বরের তফাৎ আছে, 1 নম্বর কমলেও তারা কিন্তু রেকমেন্ডেশনের জোনেই থাকবেন, আমরা সেজন্য তখন বাতিল করিনি। অনেক সময় মেশিনেরারও, আমরা এটা এখন শিখেছি যে মেশিনেরারও এরকম ওএমআরে 1-2 নম্বর এদিক ওদিক হতে পারে, রেয়ার, বাট ইট ইজ পসিবল। সুতরাং আমরা ওই মিসম্যাচ আছে বলেই তাকে একটা ভুয়ো অযোগ্য দাগ দিয়ে দেগে তাকে বাদ দিয়ে দেব, এটা বোধহয় ঠিক নয়। অনেক ভেবেচিন্তে নেওয়া দরকার। এই হলো নিউজ 18 নেটওয়ার্ক। আপনি দেখছেন নিউজ 18 বাংলা।